This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত এক বছরে ইস্যু হওয়া ৭০টিরও বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। আরো বিস্তারিত জানাবেন সহকর্মী সিজার রয়েছেন টেলিফোন লাইনে। সিজার, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, এই লুকআউট নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু করার পেছনে মূল উদ্দেশ্য একটাই, যে ভুয়ো নথি দিয়ে যারা পাসপোর্ট বানিয়েছেন তাদেরকে চিহ্নিত করা। কারণ এই পাসপোর্টের এগেন্সটে লুকআউট নোটিশ জারি করলে বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর বা নৌবন্দরে গত এক বছরে এই পাসপোর্টের এগেন্সটে কারা কোথায় ভ্রমণ করেছেন সেই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এবং সেই তথ্যের ভিত্তিতে অ্যানালাইসিস করে তাদের বর্তমান অবস্থান জানা সম্ভব হবে, এমনটাই গোয়েন্দারা মনে করছেন। এবং পাশাপাশি কার্যত জোড়া হাতিয়ার তারা তৈরি করছেন এই ভুয়ো পাসপোর্টধারীদের চিহ্নিত করার জন্য। ওর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছ থেকে এই পাসপোর্টের আবেদনের সময় যে পেমেন্ট হয়েছিল, অনলাইন পেমেন্ট, সেই পেমেন্টের কোন অ্যাকাউন্ট থেকে হয়েছিল সেই তথ্যও চেয়ে পাঠানো হয়েছে। সেই তথ্য দিয়েও এই পাসপোর্ট কারা পেয়েছেন, অর্থাৎ কারা আবেদন করেছিলেন, তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। কারণ তারা মনে করছেন এই পাসপোর্ট হোল্ডার, যারা ভুয়ো পাসপোর্ট হোল্ডার, তাদেরকে পাওয়া গেলে এই গোটা চক্রের আরেকটা এন্ডকে চিহ্নিত করা সম্ভব হবে। কারণ তারা কাদের মাধ্যমে টাকা দিয়েছিলেন, কাদের মাধ্যমে পাসপোর্ট পেয়েছিলেন, সেই অংশটা জানা জরুরি। তাহলে চক্রের বাকি লোকজন যারা রয়েছে তাদেরকেও পাকড়াও করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ তোমাকে সিজার। দেখুন, এর পাশাপাশি প্রশ্ন উঠে যাচ্ছে যে কলকাতা পুলিশের অন্দরেই তাহলে কি ডালপালা মেলেছে জালিয়াতি চক্র? পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হওয়া ট্রাফিক হোমগার্ড আর এদিকে সমরেশ মনোজদের জেরা করে প্রত্যেক দিনই নতুন নতুন তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। এবার সন্দেহের তালিকায় কলকাতার 2 ডিভিশনের অন্তর্গত কয়েকটি থানার ভেরিফিকেশন অফিসারেরা। পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের জালে ট্রাফিক হোমগার্ড। সরকারি আধিকারিক, প্রাক্তন এসআই, ডাকঘরের কর্মীর পর হোমগার্ড। চন্দননগরের পুলিশের জালে 3 অভিযুক্তের মধ্যে একজন হোমগার্ড। नकल नथी जमा दिए पासपोर्ट तैयारी करते धृत 3 जन। नहीं सर, उनका कोई फॉल्ट नहीं है, क्योंकि देखिए वो तो उस डिपार्टमेंट के है ही नहीं, वो तो ट्रैफिक डिपार्टमेंट में है, तो वो कहाँ से कोई भी जाली पासपोर्ट करेंगे? उनका तो ये काम ही नहीं है। ওকে পুলিশ ফাঁসিয়ে নিয়ে গেছে, কে ফাঁসিয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু ওকে যত যদি পাসপোর্টের ব্যাপারে কেউ ফাঁসিয়েছে তো আগে ওকে যা বড় অফিসার আছে ওদেরকে ধরুক, যে সিগনেচার করে। ও তো এইসব কাজ করে না, ও তো একটা ট্রাফিক পুলিশ আছে, যা মেন অফিসার আছে ওরাই সাইন করে সব পাঠাচ্ছে, লোককে টাকা ওরাই খাচ্ছে। আর যখন ফেসে গিয়েছে সব এই ছেলেগুলোকে দিয়ে দিয়েছে, যার ভিতরে ছেলেগুলো আছে। চক্রে জড়িত থাকতে পারে আরো অনেকেই সন্দেহ পুলিশের। চক্রের গভীরে যেতে ধৃতদের হেফাজতে চায় চন্দননগর কমিশনারেট। পাসপোর্ট কাণ্ডে একের পর এক গ্রেফতারি। ধৃতদের জেরা করে ক্রমশ স্পষ্ট হচ্ছে কিভাবে এই চক্র কাজ করত। জাল নথি দিয়ে পাসপোর্টের আবেদন জানানোর পর ভেরিফিকেশনে বিস্তর জল মেশানো হতো। আর এখানেই সামনে আসছে পুলিশের ভূমিকা। পুলিশ সূত্রে খবর, ধৃত মনোজ, সমরেশদের জেরা করে জানা গিয়েছে উত্তর ও উত্তর পূর্ব কলকাতার কয়েকটি থানা এলাকার ঠিকানা ব্যবহার করে ভুয়ো নথিতে পাসপোর্ট ইস্যু হয়। 52টি পাসপোর্টের ভেরিফিকেশন করেছিলেন প্রাক্তন এসআই আব্দুল হাই। বাকি 100টি পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল, সেখানেও কারসাজি হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের সন্দেহ আব্দুল হাইয়ের মাধ্যমে থানা স্তরে পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিল চক্রের মাথারা। পাসপোর্ট জালিয়াতিতে কত টাকা লেনদেন হয়েছে জানতে মরিয়া লালবাজার। হেফাজতে থাকা মনোজ ও আব্দুলকে জেরা করে তাদের সংস্পর্শে থাকা থানা স্তরের পুলিশ কর্মীর নাগাল পেতে চাইছেন তদন্তকারীরা। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন পাসপোর্ট সেকশনের পর এবার থানা স্তরের পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। এদিকে পাসপোর্ট জালিয়াতি মামলায় অভিযুক্ত দীপক মণ্ডলের জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে লালবাজার। তদন্তে এখনো পর্যন্ত যা জানা গেছে, এই দীপক মণ্ডল সমরেশকে পাসপোর্ট দেওয়ার জন্য 3000 টাকা করে পেত। এই বয়ানকে হাতিয়ার করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। এরকম একটা ঘৃণ্য অপরাধীদের এত তাড়াতাড়ি এরা যদি জামিন পেয়ে যায়, তাহলে সেটা কার ব্যর্থতা? পুলিশের কেস লেখায় ব্যর্থতা, পুলিশের ভেতরের অপদার্থতা, সেটা বুঝতে পারি না। এখন ওইসব নাটক করে যাতে জামিন ক্যান্সেল হয় তার জন্য আবেদন জানাবে, জামিন ক্যান্সেল হওয়া এত সহজ নয়। যারা জালিয়াতির সাথে যুক্ত তাদেরকে কিন্তু ধরছে রাজ্য সরকারের প্রশাসন, রাজ্য পুলিশ, রাজ্য এসটিএফ। পাশাপাশি আমরা দেখছি যে কেন্দ্রের বিদেশ দপ্তরের ব্যর্থতার জন্য পাসপোর্টের অফিস, যেগুলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, তাদের ব্যর্থতার জন্যই কিন্তু আজকে জাল পাসপোর্ট বেরোচ্ছে। এটা কিন্তু জলের মতো পরিষ্কার।
নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ। সুপ্রিয় গুহ, সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ক্রমেই অবনতি হচ্ছে মেদিনীপুর মেডিকেলের 4 প্রসূতির শারীরিক অবস্থার। অসুস্থ প্রসূতিদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি, তাদের মধ্যে 2 জনকে সিসিইউতে এবং 1 জন প্রসূতি আইসিইউতে চিকিৎসাধীন। আরো বিস্তারিত জানবো মেদিনীপুর থেকে সহকর্মী দেবব্রত রয়েছেন টেলিফোন লাইনে। দেবব্রত, এখনো পর্যন্ত আর কি আপডেট জানা যাচ্ছে? দেখো, প্রথমে বলে রাখি যে মোট যে প্রসূতিরা ভর্তি ছিলেন হসপিটালে তাদের অবস্থা কিন্তু সংকটজনক হয়, তাদেরকে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে এবং ইতিমধ্যেই 2 জনকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে বলে যেটা হাসপাতাল সূত্রে খবর। তবে অবস্থার গুরুত্ব বুঝে ইতিমধ্যে সন্ধ্যাবেলায় কিন্তু মেডিকেল সুপার যেটা জানিয়েছিলেন যে ইতিমধ্যে একটা বোর্ড গঠন করা হয়েছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে যেভাবে পরিস্থিতি আরো গুরুতর হচ্ছে বা আশঙ্কাজনক অবস্থার দিকে পৌঁছাচ্ছে রোগীদের অবস্থা, সেই নিয়ে কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে চিন্তিত রয়েছেন এবং পরিবারের লোকজনও উদ্বিগ্ন রয়েছে যে কি হতে পারে। প্রসূতিদের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত চিকিৎসক বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই সংক্রান্ত কোনো প্রতিক্রিয়া মিলেছে কি? না, দেখো, এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে মৌখিকভাবে যেটা জানিয়েছেন হাসপাতাল সুপার যে ইতিমধ্যেই ওই স্যালাইনের স্যাম্পেল পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে, যাতে এই স্যালাইন থেকেই আদৌ কোনো ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণ আছে সেটাও কিন্তু দেখার জন্য ইতিমধ্যে সেই স্যাম্পেল পাঠানো হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। শেষ হলো সব পক্ষের সওয়াল জবাব। অবশেষে তিলোত্তমা ধর্ষণ খুন মামলার রায়দান হতে চলেছে। আগামী 18 জানুয়ারি রায় ঘোষণা করবে আদালত। এই ঘটনায় এখনো পর্যন্ত সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসাবে সর্বোচ্চ শাস্তি চেয়েছে সিবিআই। যদিও সিবিআইকে ক্লিন চিট দিতে রাজি নন তিলোত্তমার পরিবার থেকে চিকিৎসক মহল কেউই। সঞ্জয় রায়ের কে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তার চরম থেকে চরমতম শাস্তি আমরা দাবি করছি। কিন্তু আপনাদের মাধ্যমে এবং আরও যা যা তথ্য মাধ্যমে সিএফএসএল রিপোর্ট যা দেখেছিলাম, সেইখানে যে অসঙ্গতির কথা উঠে এসছে, প্লেস অফ অকারেন্স এবং কোনো একজন ব্যক্তি নয় একাধিক ব্যক্তি, তো এই উত্তরগুলো আমরা কিন্তু পাইনি। এই অসঙ্গতি বা এই প্রশ্নচিহ্নগুলো থেকে যাচ্ছে। সঞ্জয় রায় কে এমন ব্যক্তি তাকে বাঁচানোর জন্য বা তাকে করার জন্য এই তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আমার বাবা মাকেও রাস্তায় রাস্তায় আন্দোলন করতে হবে, বিচার চেয়ে মরতে হবে। যেখানে রাজ্যের বা শাসকের বা সিস্টেম থ্রেটেন ফিল করবে, সেই বিচার আপনি পাবেন না। যেখানে মনে হবে বিচার দিয়ে দিলে আমরা হিরো হয়ে যাব, তাদেরকে বিচার দেবে। তো এখনো আমরা মনে করি ডেফিনেটলি সঞ্জয় রায় একা নয়, তখনও তাদের পাশে ছিলাম, এখনো তাদের পাশে আছি। বিশ্বাস করে একা সঞ্জয় রায় এটা করতে পারে না। আর একটা ধনঞ্জয়ের দিকে এই সরকার নিয়ে যাচ্ছে। নজর রাখবো পরের খবরে। সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি। কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা, লক্ষাধিকের টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি। এই ঘটনায় গ্রেপ্তার 2 জন। কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বাসিন্দা প্রাণকৃষ্ণ ঘাটাকে এক ব্যক্তি ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন করেন। কথার জালে জড়িয়ে ওই ব্যক্তি প্রাক্তন পুলিশ কর্তাকে দিয়ে একটি অ্যাপ ডাউনলোড করায়। এরপর কেওয়াইসি আপডেটের নামে 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 11 লক্ষ টাকা তুলে নেওয়া হয়। প্রতারিত হয়েছেন বোঝার পর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত এই পুলিশ কর্তা। তদন্তে নেমে এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যে ফের সক্রিয় জাল চাকরি চক্র, পুলিশি তদন্তে পর্দাফাঁস। পুলিশের জালে এখনো পর্যন্ত 2। সামাজিক মাধ্যমে বেসরকারি সংস্থায় লোভনীয় চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। বর্ধমান সাইবার থানা এবং মেমারি থানার যৌথ অভিযানে গ্রেপ্তার 2 অভিযুক্ত। ধৃত 2 জন সমীরণ মণ্ডল এবং সুমিত রায়, মেমারির বাসিন্দা। নজর রাখবো পরের খবরে। ভারতীয় মৎস্যজীবীদের অত্যাচারের অভিযোগ অস্বীকার করল ঢাকা। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মেডিকেল পরীক্ষা সহ আন্তর্জাতিক সব রীতি মেনে ব্যবহার করা হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে মৎস্যজীবীদের যোগাযোগ ছিল, বিবৃতিতে দাবি করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। 95 জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশ নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হন। বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়েন ভারতীয় মৎস্যজীবীরা। হেফাজতে থাকাকালীন তাদের বেধড়ক মারধর করা হয়েছে। দেশে ফেরার পর অভিযোগ করেন ভারতীয় মৎস্যজীবীরা। একই অভিযোগ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসি পরে খবরে। সবলা মেলায় নেই মুখ্যমন্ত্রীর ছবি, আর তা নিয়ে বিতর্ক তৈরি হলো দক্ষিণ দিনাজপুর জেলায়। মুখ্যমন্ত্রীর ছবি কেন মেলা প্রাঙ্গণ জুড়ে একটাও নেই, তা নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করে সরব হয় তৃণমূলের একাংশ। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানতে পেরেই জেলা প্রশাসনের তরফ থেকে এবং শাসক দলের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ছবি দ্রুত লাগানো হয় মেলা প্রাঙ্গণে। জেলা তৃণমূলের দাবি, খুব কম সময়ে এই মেলার আয়োজন করা হয়েছে, সেই কারণেই হয়তো কোনো কারণে ভুলবশত মুখ্যমন্ত্রীর ছবি বাদ চলে গেছে। যদিও বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।
খুব ঝড়টলতি করতে হয়েছে মেলাটা, কারণ ওই হাই স্কুল মাঠটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে মেলাটা কোথায় হবে এই নিয়ে একটা বিতর্ক, মানে সময়টা মানে স্থানটা নির্ধারণ করতে একটু প্রশাসনের কষ্ট হয়েছে, সময় লেগেছে। আর তার মধ্যে কতগুলো প্রোগ্রাম ছিল সরকারিভাবে, সেই প্রোগ্রামগুলো করতে খুব তড়িঘড়ি করে করতে হয়েছে, হয়তো কোনো কারণে মিস হয়েছে। তবে অন্য অন্য জায়গায় লেখা আছে, দেখেছি আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সবলা মেলা, এটা লেখা আছে। আমরা দৃষ্টিতে এনেছি, লাগিয়ে দিবে প্রশাসন বলেছে যে হ্যাঁ ওটা লেগে যাবে, আজকের মধ্যেই লেগে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি লাগানো না লাগানো সবটা এই ধরনের সরকারি প্রোগ্রামের ক্ষেত্রে আমার যেটুকু জানা যে তার যা ডিজাইন যা কিছু হয় সমস্তটাই অ্যাপ্রুভ হয়ে আসে। এখন সেটা অ্যাপ্রুভ হয়ে এসছে কি আসেনি, নাকি এখানে লোকালি ডিজাইন করেছে, লোকালি ডিজাইন করে যদি কেউ করে থাকে সেটা তো আমার জানেন, সেটা ডিপার্টমেন্ট বলতে পারবে। বর্ধমান মেডিকেলের স্ত্রী এবং প্রসূতি বিভাগের বেসমেন্টে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজনেরা। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা, আগুন নেভানোর কাজে হাত লাগায় রোগীর পরিজনরাও। বেসমেন্টে থাকা আবর্জনাতে আগুন লাগে, কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে সেই আগুন, হুড়োহুড়ি শুরু হয়ে যায় হাসপাতালে।